আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 230 এবং 231 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বিভিন্ন ব্যাসার্ধের বৃত্ত আঁকি ও তাদের বিভিন্ন অংশ খুঁজি। 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি। তাহলে এখানে আমরা 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি কি আঁকবো? বৃত্ত আঁকবো। তাহলে বৃত্ত আঁকার জন্য আমরা কার সাহায্য নেই? আমরা পেন্সিল কম্পাসের সাহায্য নেই। তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কি আঁকতে পারি? বৃত্ত আঁকতে পারি। তাহলে বৃত্তের আকার বড় হবে না ছোট হবে সেটা আবার কার উপর নির্ভর করে? সেটা আমাদের এখানে যে পেন্সিল কম্পাসের এক সাইডে কি আছে? কাঁটা আছে, অপর প্রান্তে কি আছে? আমাদের পেন্সিল রয়েছে, পেন্সিলের কি সূচালো মুখ রয়েছে। তাহলে এখানে কাঁটা এবং এই পেন্সিলের মুখের দূরত্বের উপর কি করে? নির্ভর করে। এর দূরত্ব যদি আমরা বাড়াই তাহলে কি হবে? আমাদের বৃত্তের আকার বড় হবে। আমরা যদি আবার কি করি? ছোট করি তাহলে আমাদের বৃত্তের আকার কি হবে? ছোট হবে। তাহলে এখানে বৃত্তের আকার কার উপর নির্ভর করে? আমাদের এই কাঁটা এবং পেন্সিলের দূরত্বের উপর নির্ভর করে। এই যে দূরত্বটাকে, এই দূরত্বটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি। সেটাই তোমাদের দেখো আগে লেখা রয়েছে আগের পেজে। বৃত্তের আকার পেন্সিল ও কম্পাসের দূরত্বের উপর নির্ভর করে, এই দূরত্ব হলো ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের পেন্সিল কম্পাসের কাঁটা এবং পেন্সিলের মধ্যে দূরত্ব কি হচ্ছে? আমাদের ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের কত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আঁকতে হবে? 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট কি আঁকতে হবে? বৃত্ত আঁকতে হবে। তাহলে এখানে আমাদের এই কাঁটা এবং পেন্সিলের দূরত্ব কত থাকবে? 4 সেন্টিমিটার থাকবে। তাহলে এখানে আমরা কি করব? তাহলে আমাদের 4 সেন্টিমিটার কি করে নিতে হবে? মেপে নিতে হবে। আমরা তো এভাবে এভাবে রাখলে হবে না, আমাদের একটা কি নির্দিষ্ট দৈর্ঘ্য বলে দিয়েছে 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার নিয়ে আমাদের কি করে নিতে হবে? মেপে নিতে হবে। এখানে আমরা কিন্তু সরাসরি কি স্কেলের সাহায্যে আমরা এভাবে 4 সেন্টিমিটার আমরা নিতে পারবো না, কারণ এখানে আমাদের মাপ নিতে কি হবে? আমাদের অসুবিধা হবে। সেই জন্য আমরা কি করব? আমরা খাতার মধ্যে একটি চার্ট স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য একটি আমরা রেখাংশ টেনে নেব। এখানে তোমাদের দেখো 4-এর থেকে কম দেওয়া রয়েছে, জাস্ট দেখানোর জন্য এখানে তোমাদের এঁকে দিয়েছে। তাহলে এটার দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার, যার নাম দিয়েছে কি এ এবং বি। তাহলে এখানে আমরা প্রথমে কি করব? স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা রেখাংশ টেনে নেব, যার নাম কি এ বি। প্রথমে স্কেলের সাহায্যে 4 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ নিলাম, তাহলে এখানে নিয়েছে, তার নাম দিলাম এ বি। তার নাম কি? এ বি। এবারে আমরা কি করে নেব? এবারে আমরা সরাসরি এইখান থেকে আমরা কি করে নেব? এই দূরত্বটাকে ঠিক করে নেব। তাহলে আমরা এ বিন্দুতে কি রাখবো? এই কাঁটাটিকে রাখবো, এবং বি বিন্দু থেকে আমরা কি বি বিন্দুতে কি করব? এই পেন্সিল কম্পাসের পেন্সিলের মুখটি রাখবো। এবার আমরা বাড়িয়ে বা ছোট করে আমরা কি করে নেব? সঠিক মানটা আমরা এইভাবে কি করে নেব? নিয়ে নেব। ঠিক আছে, সেটাই বলেছে। কম্পাসের কাঁটা এ বিন্দুতে বসিয়ে বি বিন্দুতে পেন্সিল রেখে দূরত্ব ঠিক করে নিলাম। তাহলে এখানে আমরা দূরত্বটা কি করে নেব? ঠিক করে নেব। কাঁটা এবং কি পেন্সিলের মধ্যে দূরত্ব ঠিক করে নিলাম। এবার আমাদের বৃত্ত আঁকার জন্য আমাদের একটা কি নির্দিষ্ট বিন্দু দরকার। তাহলে এখানে আমরা একটা কি করব? নির্দিষ্ট বিন্দু নেব। তাহলে সেটাই বলেছে, এ বিন্দুতে বসিয়ে এ বি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে কম্পাস ঘুরিয়ে নির্দিষ্ট বৃত্ত পেলাম। তাহলে এখানে আমরা কি করব? তাহলে এই বিন্দুতে আমরা কি করব? এই কম্পাসের কাঁটাটিকে বসাবো। তারপরে আমরা কি করব? আমরা চারদিকে কি করে নেব? এভাবে ঘুরিয়ে নেব। তাহলে ঘুরালে আমরা একটা কি পেয়ে যাব? বৃত্ত পেয়ে যাব। ঠিক আছে, তোমরা এখানে খাতায় করে নেবে, আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা একটা কি পেয়ে যাব? বৃত্ত পেয়ে যাব, যার ব্যাসার্ধ কত হবে? এ বি হবে। তাহলে এর ব্যাসার্ধ কত হবে? এ বি। তাহলে এখানে আমি ধরো বি নাম দিলাম, তাহলে এর ব্যাসার্ধ কি? এ বি। কেন্দ্র কি? আমাদের এ। সেটাই বলেছে। তাহলে এখানে আমরা একটি বৃত্ত পেলাম। এরপরে দেখো কি বলেছে, দেখো এখানে বৃত্ত আঁকার চেষ্টা করি যার ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে এখানে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 2.8 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমাদের কি করতে হবে? 4টি বৃত্ত এঁকে তোমাদের দেখাতে হবে। একের দাগে দেখো, একের দাগে আমাদের কত সেন্টিমিটার ছিল? 2 সেন্টিমিটার ছিল। তাহলে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আমাদের কি আঁকতে হবে? বৃত্ত আঁকতে হবে। তাহলে আমরা স্কেলের সাহায্যে প্রথমে কি করে নেব? 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি কি সরল রেখাংশ এঁকে নেব। তাহলে এখানে দেখো আমরা শূন্যতে দাগ দেব, আর কি 2 সেন্টিমিটার, তাহলে 2 এ দাগ দিলাম। তাহলে এটা আমরা এখানে যোগ করে নেব। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো আমি পেন্সিল ব্যবহার না করে এখানে আমি কলম ব্যবহার করেছি, কারণ এখানে তোমরা স্পষ্ট হয়ে তোমরা দেখতে পাবে। পেন্সিল ব্যবহার করলে কি এটা একটু অস্পষ্ট উঠবে। ঠিক আছে, তোমরা পেন্সিলেই আঁকবে, আমি এখানে কলম দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে নাম দিলাম কি এ এবং বি। তাহলে এখানে দেখো, তাহলে এর দৈর্ঘ্য হতো 2 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা এবারে কি করব? পেন্সিল কম্পাসের পেন্সিলের কাঁটা এবং কি আমাদের এই পেন্সিলের মধ্যে দূরত্বটাকে কি নির্দিষ্ট করব?
কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা তাহলে কাঁটাটিকে এই বিন্দুতে বসাবো, আর এখানে আমরা এই পেন্সিলটিকে, এখানে আমি কলম ব্যবহার করেছি, তাহলে এখানে আমি তাহলে বি বিন্দুতে কি রাখবো? বি বিন্দুতে আমার কলমটা রাখলাম বা পেন্সিলটা তোমরা রাখবে, রেখে আমরা কি নির্দিষ্ট মাপটা নিয়ে নেব। তাহলে মাপ নেওয়ার পরে আমরা কি করব? একটি বৃত্ত আঁকবো। তাহলে বৃত্ত আঁকার জন্য একটা আমাদের কি দরকার? একটা বিন্দুর দরকার। সেই জন্য এখানে একটা বিন্দু নিলাম, কারণ এই বিন্দুর উপর আমরা কি করব? বৃত্তটি আঁকবো। তাহলে বিন্দুর উপর আমরা এই কাঁটা, কম্পাসের কাঁটাটিকে আমরা বসালাম। তাহলে বসিয়ে আমরা এটাকে কি করব? চারদিকে ঘোরাবো। তাহলে চারদিকে ঘোরালেই আমরা কি পেয়ে যাব? একটি বৃত্ত পেয়ে যাব। তাহলে এই বৃত্তের দেখো, তাহলে একটা কি একটা নির্দিষ্ট বিন্দু আছে, এর নাম দিলাম কি এ। তাহলে এখানে এ বি ছিল, এখানে এ দিয়েছি, তাহলে এখানে আমি কি দিলাম? বি। তাহলে এখানে আমি যোগ করে নিতে পারো, ঠিক আছে। তাহলে তাহলে এটার দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? 2 সেন্টিমিটার হবে। এটার দৈর্ঘ্য কত হবে? 2 সেন্টিমিটার। এটা তাহলে কত? 2 সেন্টিমিটার। তাহলে এটা এ বি, এটা হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এখানে তোমরা কি লিখতে পারো? তাহলে বৃত্তের কেন্দ্র কি? এ। তাহলে এখানে আমরা কি লিখবো? এ। তাহলে বৃত্তের কেন্দ্র, আর এ বি কি? ব্যাসার্ধ। তাহলে এ বি সমান কি আমাদের ব্যাসার্ধ। তাহলে যেটার দৈর্ঘ্য কত? 2 সেন্টিমিটার, ঠিক আছে। এরপরে দেখো, দুয়ের দাগে কি ছিল আমাদের? 3 সেন্টিমিটার ছিল। তাহলে দুয়ের দাগের আমাদের 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কি আঁকতে হবে? বৃত্ত আঁকতে হবে। তাহলে এখানে আমরা 3 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি কি নিয়ে নেব? সরল রেখাংশ নিয়ে নেব। তাহলে নিয়ে নিলাম। তাহলে নাম দিলাম কি? এখানে পি এবং কি কিউ নাম দিলাম। তাহলে এখানে আমরা একটা একইভাবে একটা কি নেব? বিন্দু নেব। তাহলে বিন্দু নিলাম। এরপরে আমরা পেন্সিল কম্পাসের কাঁটা এবং কি পেন্সিলের মধ্যে দূরত্বটাকে এখানে আমরা নির্দিষ্ট করে নেব, 3 সেন্টিমিটার করে নেব। তাহলে এখানে আমরা দূরত্বটাকে 3 সেন্টিমিটার করে নিলাম, ঠিক আছে। তোমরা ঠিকঠাক করে নিয়ে নেবে। নেওয়ার পরে আমরা এই বিন্দুতে কি করব? বসিয়ে আমরা এখানে একটি কি এঁকে নেব? নিচের দিকে করবে, এখানে লেগে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা বৃত্ত এঁকে নেব। তাহলে এখানে আমরা এইভাবে একটি তাহলে এখানে আমরা একটা কিনে নেব, বৃত্ত নিয়ে নেব। তাহলে এখানে নাম দিয়েছি কি? পি কিউ। তাহলে এখানে আমি কেন্দ্রে যে বিন্দুটি রয়েছে এখানে নাম দিলাম পি, আর এখানে নাম দিলাম কি কিউ। তাহলে এটা আমাদের দৈর্ঘ্য কত হবে? পি কিউ, যার দৈর্ঘ্য কত? 3 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা 3 সেন্টিমিটার লিখে নিতে পারি। তাহলে এখানে এর কেন্দ্র কি? পি। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে পি বৃত্তের কি? কেন্দ্র, আর এখানে পি কিউ কি? ব্যাসার্ধ। তাহলে পি কিউ ব্যাসার্ধ, যার দৈর্ঘ্য কত? তার 3 সেন্টিমিটার। তার দৈর্ঘ্য কত? 3 সেন্টিমিটার। এরপরে দেখো, এরপরে আমাদের কত ছিল? 3-এর দাগে 3 দশমিক কত? 5 সেন্টিমিটার ছিল। তাহলে এখানে আমরা স্কেলের সাহায্যে কি করব? 3.5 সেন্টিমিটার নিয়ে নেব। তাই এটা কত? 3। 3-এর পরে কি? বড় দাগটা 5, 3.5। তাহলে এখানে আমরা এই মানে 4, 3 আর 4-এর মধ্যখান থেকে আমরা এখানে 0 পর্যন্ত টেনে নিলাম। তাহলে এখানে আমাদের এটা কত হবে? 3.5 সেন্টিমিটার। তাহলে এখানে আমি নাম দিলাম কি? আলাদা আলাদা নাম দিচ্ছি, এম এবং এন নাম দিলাম। তাহলে এখানে আমরা বৃত্তটি আঁকার জন্য একটা কি দরকার? তাহলে বিন্দু দরকার। তাহলে একটু নিচের দিকে করে নেবে। তাহলে এখানে একটা বিন্দু নিলাম। এবার আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কি করে নেব? একইভাবে মাপটা আমরা এখানে নিয়ে নেব। তাহলে এখানে মাপটা নিয়ে নেবে। নেওয়ার পরে আমরা তাহলে এই বিন্দুতে বসিয়ে আমরা কি করব? পেন্সিল কম্পাসকে আমরা ঘুরিয়ে দেব, ঠিক আছে। ঘোরালে আমরা এটা কি পেয়ে যাব? বৃত্ত পেয়ে যাব। তাহলে এখানে আমরা এই বিন্দুতে নাম দিলাম কি? এম। তাহলে এখানে একটা সরল রেখাংশ দ্বারা আমরা এটা কি করে নেব? যোগ করে নেব, ঠিক আছে। তাহলে এখানে এম দিয়েছি, তাহলে এখানে কি হবে? এন হবে। তাহলে এখানে বৃত্তের কেন্দ্র কি হবে? এম। তাহলে এখানে আমরা কি লিখব? তাহলে এম বৃত্তের কেন্দ্র, আর এম এন কি? ব্যাসার্ধ। তাহলে এম এন সমান কি? ব্যাসার্ধ, যার দৈর্ঘ্য কত? 3.5। তাহলে দৈর্ঘ্য কত? 3.5 সেন্টিমিটার। এরপরে দেখো, এরপরে আমাদের কথা আছে 4-এর দাগে 2.8 বলেছে। তাহলে এখানে আমরা প্রথমে স্কেলের সাহায্যে হচ্ছে 2.8। তাহলে 2.8 সেন্টিমিটার বলেছে। তাহলে আমরা স্কেলের সাহায্যে প্রথমে 2.8 মেপে নেব। তাহলে এখানে কত হবে? 2 এর পরে এটা কি? 5-এর দাগ। তাহলে 6, 7, 8, অর্থাৎ কি এখানে 3 থেকে কত? 2 ঘর কম। তাহলে এটা পর্যন্ত হবে, ঠিক আছে। 5-এর পরে 5-এর দাগ পরে 6, 7, 8 এটা পর্যন্ত, আর এখানে আমরা 0 পর্যন্ত হবে। তাহলে এটা নিয়ে দাগটা নিয়ে এখানে আমরা কি করে নেব? সরল রেখাংশ সাহায্যে যোগ করে নেব। তাহলে এখানে নাম দিলাম কি? এক্স এবং কি ওয়াই। তাহলে এখানে আমরা একইভাবে কি করব?
তাহলে কম্পাসের সাহায্যে আমরা দূরত্বটা নির্দিষ্ট করে নেব। তাহলে এখানে আমি নির্দিষ্ট করে নিলাম। তাহলে বৃত্ত আঁকার জন্য আমাদের একটা কি বিন্দুর প্রয়োজন, তাহলে এখানে আমরা একটা কি দেব, বিন্দু দেব। তাহলে বিন্দু দেওয়ার পরে আমরা এটাকে কি করে নেব, ঘুরিয়ে নেব। বিন্দুতে কম্পাসটা বসিয়ে আমরা কি করে নেব, ঘুরিয়ে নেব। ঠিক আছে, তাহলে এখানে আমরা ঘুরিয়ে নেব, ঘুরালেই তোমরা একটা কি পেয়ে যাবে, বৃত্ত পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে নাম দিলাম কি, এখানে বিন্দুর নাম দিলাম কি এক্স, এখানে ওয়াই নাম দিলাম, আমি হাত দিয়ে যোগ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা এক্স ওয়াই কি হচ্ছে আমাদের ব্যাসার্ধ, যার দৈর্ঘ্য কত 2.8 সেন্টিমিটার। তাহলে এখানে কেন্দ্র কি আছে, এক্স রয়েছে, তাহলে এখানে কি লিখবো, এক্স বৃত্তের কেন্দ্র, আর এক্স ওয়াই সমান কি হবে আমাদের ব্যাসার্ধ, তাহলে যার দৈর্ঘ্য কত 2.8 সেন্টিমিটার। এরপরে দেখো, এই বৃত্তগুলো আঁকতে গিয়ে জানলাম যে একটি নির্দিষ্ট বৃত্ত আঁকতে একটি নির্দিষ্ট, তাহলে এখানে দেখো বৃত্তগুলো আঁকার জন্য আমাদের প্রথমে একটি কি দরকার হয়েছিল, একটি কি বিন্দুর প্রয়োজন হয়েছিল, যেখানে আমরা কি কম্পাসের কাঁটাটিকে রেখে আমরা কি ঘোরাতে পারি। তাহলে আমাদের একটি নির্দিষ্ট কিসের প্রয়োজন, বিন্দুর প্রয়োজন। তাহলে বিন্দুও একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের ড্যাশ দরকার, তাহলে নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা কি দরকার, সরল রেখাংশ দরকার, যেটার মাপ নিয়ে আমরা কি করতে পারি, বৃত্তটি আঁকতে পারি। তাহলে সেই মাপটাকে আমরা কি বলি, ব্যাসার্ধ বলি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, দৈর্ঘ্যের সরল রেখাংশ লিখতে পারো, বা সেই সরল রেখাংশর নামটি কি হবে, ব্যাসার্ধ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, ব্যাসার্ধ লিখবো। তাহলে দৈর্ঘ্যের ব্যাসার্ধ দরকার। এরপরে দেখো, বৃত্তের বিভিন্ন অংশ খুঁজি। তাহলে এখানে দেখো বৃত্তের মধ্যে কি বিভিন্ন অংশ রয়েছে, বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, দেখো জ্যা, ব্যাস, এগুলোর সম্বন্ধে আমরা প্রথমে একটু জেনে নিই, তারপর এখানে তোমাদের কি লেখা রয়েছে আমি পড়ে বুঝিয়ে দিচ্ছি, সেই জন্য তোমরা পরবর্তী পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে দেখো বৃত্ত থেকে কি কি পেলাম দেখি। তাহলে বৃত্ত থেকে আমরা কি পাবো, পরিধি, কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তচাপ। তাহলে পরিধি কাকে বলে, যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি হয় তার দৈর্ঘ্যই পরিধি। তাহলে এখানে দেখো আমি একটি বৃত্ত এঁকেছি, যার ব্যাসার্ধ কত 3 সেন্টিমিটার। তাহলে এখানে বৃত্তটি আঁকার জন্য আমরা একটা কি পাচ্ছি, বক্ররেখা পাচ্ছি। এই বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ অংশটিকে আমরা কি বলবো, বৃত্ত বলবো। তাহলে এই বক্ররেখার একটা কি আছে, নির্দিষ্ট কি আছে, দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যকে আমরা কি বলবো, পরিধি বলবো। সেটাই আমি এখানে লিখেছি, যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্ত তৈরি হয় তার দৈর্ঘ্যকে পরিধি বলে। তাহলে এই বক্ররেখার দৈর্ঘ্যকে আমরা কি বলবো, পরিধি বলবো। এরপরে দেখো কেন্দ্র কাকে বলে, বৃত্তাকার ক্ষেত্রের ভিতরের একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেক বিন্দু দূরত্ব সমান সেই নির্দিষ্ট বিন্দু বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ভিতরে একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেক বিন্দু দূরত্ব সমান। তাহলে এখানে দেখো বৃত্তের এটা কি একটি বিন্দু, ঠিক আছে, মধ্যখানে একটি বিন্দু, এই বিন্দু থেকে এই যে বৃত্তটি আঁকা রয়েছে, অর্থাৎ কি পরিধির উপর আমরা যে কোনো যদি বিন্দু ধরি, ধর এখানে একটা বিন্দু ধরলাম, তাহলে এই নির্দিষ্ট বিন্দু থেকে এই পরিধির উপর বা বৃত্তের উপর যে বিন্দুর দূরত্ব, এখানে যে দূরত্বটা হবে, এখান থেকে আমরা যদি এখানে একটা বিন্দু ধরি, এইখান থেকে এই বিন্দুর দূরত্ব কি হবে, একই হবে। তাহলে এখানে নির্দিষ্ট বিন্দু থেকে এই বৃত্তের উপর বা পরিধির উপর আমরা যদি যে কোনো বিন্দু ধরি, সেই বিন্দুর দূরত্ব কি হবে, সব দিক থেকে সমান হবে। আমরা যে কোনো জায়গায় আমরা যদি বিন্দু ধরি, সেই বিন্দু থেকে এই নির্দিষ্ট বিন্দুর দূরত্ব কি হবে, সমান হবে। তখন আমরা এই নির্দিষ্ট বিন্দুকে কি বলবো, বৃত্তের কেন্দ্র বলবো। তাহলে এখানে দেখো আমি যদি এখানে একটি ধরো বিন্দু নিলাম, তাহলে এই বিন্দু থেকে এখানে একটা আমি যদি একটা বিন্দু নেই, তাহলে এই বিন্দুর মধ্যে দূরত্ব যেটা হবে, এখানে যদি আমি একটা বিন্দু নেই, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কি একই হবে, এই বিন্দু থেকে কিন্তু দূরত্ব একই হবে না। তখন আমরা কিন্তু এই বিন্দুকে কি বলবো না, বৃত্তের কেন্দ্র বলবো না। কখন বৃত্তের কেন্দ্র বলবো, যখন কি হবে, সব দিক থেকে কি হবে, যে কোনো বিন্দু নিলে যখন দূরত্ব কি হবে, সমান হবে, তখন আমরা সেই নির্দিষ্ট বিন্দুকে কি বলবো, বৃত্তের কেন্দ্র বলবো। ঠিক আছে, তাহলে কেন্দ্র কাকে বলবে, বৃত্তাকার ক্ষেত্রের ভিতরের একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেক বিন্দু দূরত্ব সমান এই নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে। আমি এটা লিখেছি, তোমরা বইয়ের মতনও লিখতে পারো। ঠিক আছে, তাহলে এখানে একটি এই বিন্দুটাকে কি বলবো, আমরা কেন্দ্র বলবো। তাহলে এখানে আমি নাম দিলাম কি ও, তাহলে এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে কি ও। এরপরে দেখো কি বলেছে, যে বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরল রেখাংশ পাই সেটি বৃত্তের যে। তাহলে বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে, তাহলে এখানে দেখো এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, তাহলে এই দুটো বিন্দুকে যদি আমরা যোগ করি, তাহলে এখানে আমরা একটা কি পাবো, সরল রেখাংশ পাবো। তাহলে এই সরল রেখাংশকে
আমরা কি বলবো, যে বলবো। এখানে নাম দিলাম কি এ এবং কি বি। এবার দেখো এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, তাহলে নাম দিলাম কি সি আর ডি। এখানে আমরা সি ডি কে আমরা যদি যোগ করি তাহলে এখানেও আমরা একটা কি পাবো, আমরা কি একটা সরল রেখাংশ পাবো। তখন আমরা তাকে কি বলবো, যে বলবো। তাহলে এটাও আমাদের কি হবে, যে হবে। এরপরে দেখো আমি এখানে একটা বিন্দু নিলাম, ঠিক আছে, আর এই সাইডে একটা বিন্দু নিলাম, তাহলে এই দুটো বিন্দুকে এখানে আমি যোগ করলাম। এখানে নাম দিলাম কি এম এবং কি এন। তাহলে এখানে দেখো এম এনও একটা কি হবে আমাদের, যে হবে, ঠিক আছে। তাহলে যে কাকে বলবে, তাহলে পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোগ সরলরেখাংশকে যে বলে। তাহলে পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোগকারী সরলরেখাকে আমরা কি বলবো, যে বলবো। এরপরে দেখো তোমাদের কি আছে, ব্যাস বলেছে, তারপরে ব্যাসার্ধ। আমি প্রথমে ব্যাসার্ধটা বলে দিচ্ছি। তাহলে ব্যাসার্ধ কাকে বলে, বৃত্তের কেন্দ্র ও বৃত্তের যে কোনো বিন্দুর সংযোগকারী সরলরেখাংশ হলো ব্যাসার্ধ। তাহলে বৃত্তের কেন্দ্র ও বৃত্তের যে কোনো বিন্দুর সংযোগকারী সরলরেখাংশকে কি বলা হয়, ব্যাসার্ধ। এটা কি বৃত্তের কেন্দ্র, আর বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, আমি এখানে একটা বিন্দু নিলাম, তাহলে এই বিন্দুকে আমরা যদি যোগ করি তাহলে যে সরলরেখাংশটি কি পাবো, সেই সরলরেখাংশ কি হবে আমাদের ব্যাসার্ধ। তাহলে এখানে আমি নাম দিলাম কি পি নাম দিলাম, তাই এটা হবে আমাদের কি হবে, ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে ওপি কি ব্যাসার্ধ। এখানে আমি কিউ নাম দিলাম, তাহলে এখানে আমরা ও আর কিউ যদি যোগ করি তাহলে এখানে আমরা কি পাবো, একটি কি সরলরেখাংশ পাবো। তাহলে এটাও হবে আমাদের কি ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ কাকে বলবে, বৃত্তের কেন্দ্র ও বৃত্তের পরিধির যে কোনো বিন্দুর সংযোগকারী সরলরেখাংশকে ব্যাসার্ধ বলি। তাহলে বৃত্তের কেন্দ্র ও বৃত্তের উপর বা পরিধির উপর যে কোনো বিন্দুর সংযোগকারী সরলরেখাংশকে আমরা কি বলবো, ব্যাসার্ধ বলবো। এরপরে দেখো ব্যাস কাকে বলে, বৃত্তের বৃহত্তম যে যা বৃত্তের কেন্দ্রগামী তা ব্যাস। তাহলে এখানে ব্যাস কাকে বলে, বৃত্তের বৃহত্তম যে যা বৃত্তের কেন্দ্রগামী তা ব্যাস। তাহলে এখানে দেখো এখানে একটা আমরা সিডি যে পাচ্ছি, এবি একটি যে পাচ্ছি, এবং কি এম এন ও একটা কি পাচ্ছি, যে পাচ্ছি। তাহলে এখানে দেখো এম এন যে কি বৃত্তের কি কেন্দ্রগামী, তখন আমরা এই যেটাকে কি বলবো, ব্যাস বলবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা তিনটি যে লিখেছি, আরো যে হবে। তাহলে এখানে দেখো এবি যে দৈর্ঘ্য, জ্যার দৈর্ঘ্য, সিডি জ্যার যে দৈর্ঘ্য, এম এন যে জ্যার দৈর্ঘ্য। তাহলে এখানে কোন জ্যাটির দৈর্ঘ্য বড় হবে, এম এন জ্যার কি দৈর্ঘ্য বড় হবে, যেটা কি কেন্দ্রগামী। তো আমরা তখন সেই জ্যাটাকে কি বলবো, ব্যাস বলবো, ঠিক আছে। তাহলে ব্যাস কাকে বলে, বৃত্তের বৃহত্তম যে যা বৃত্তের কেন্দ্রগামী তা হলো কি ব্যাস। সেটাকে আমি একটু অন্যভাবে লিখেছি দেখো। তাহলে ব্যাস কাকে বলে, দুটি ব্যাসার্ধ যদি একই সরলরেখায় হয় ওই সরলরেখাংশকে ব্যাস বলে। তাহলে এখানে দেখো এখানে ও পি একটি কি ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমি এদিকে একটি ব্যাসার্ধ এঁকে দিচ্ছি, ঠিক আছে, একই সরলরেখা বরাবর, ঠিক আছে। এখানে আমি একটি আর একটি সরলরেখাংশ টেনে দিচ্ছি। তাহলে এখানে আমি নাম দিলাম কি হচ্ছে এম এন, এখানে আমি কি পি দিয়েছি, এখানে আচ্ছা দিয়ে দিচ্ছি এক্স দিয়ে ওয়াই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো পি ওয়াই, তাহলে দেখো ও ওয়াই এবং কি ও পি। তাহলে এখানে দুটি ব্যাসার্ধ দেখো একই সরলরেখায় আছে, তখন আমরা এই সরলরেখাংশকে তখন আমরা কি বলবো, ব্যাস বলবো। সেটাই আমি এখানে লিখেছি, দুটি ব্যাসার্ধ যদি একই সরলরেখায় হয় ওই সরলরেখাংশকে ব্যাস বলে। বা আমরা কি বলতে পারি, কেন্দ্রবিন্দু স্পর্শ করে যে সরলরেখাংশ উভয় দিকে পরিধি পর্যন্ত বিস্তৃত ওই সরলরেখাংশকে ব্যাস বলে। তাহলে এখানে দেখো এই দুটো, এই যে সরলরেখাংশ দেখো পরিধির উপর পরিধি পর্যন্ত কি বিস্তৃত এবং কি কেন্দ্রগামী, তখন আমরা সেই সরলরেখাংশকে কি বলবো, বা জ্যাকে কি বলবো, ব্যাস বলবো, ঠিক আছে। তাহলে ব্যাস কাকে বলে, দুটি ব্যাসার্ধ যদি একই সরলরেখায় হয় বা কেন্দ্রবিন্দু স্পর্শ করে যে সরলরেখাংশ উভয় দিকে পরিধি পর্যন্ত বিস্তৃত ওই সরলরেখাংশকে ব্যাস বলে, ঠিক আছে। বা তোমরা বই যেটা লেখা আছে সেটাও লিখতে পারো, বৃত্তের বৃহত্তম যে যা বৃত্তের কেন্দ্রগামী তা ব্যাস। এরপরে দেখো বৃত্তচাপ, তাহলে বৃত্তের যে কোনো অংশ বৃত্তচাপ। এটা কি আমাদের কি বৃত্ত, এই দেখো বৃত্তের যে অর্থাৎ কি পরিধির, এখানে আমরা এইখান থেকে আমরা এই অংশটাকে আমরা যেভাবে কেটে নেই তখন আমরা এই অংশটাকে কি বলবো, বৃত্তচাপ, ঠিক আছে। তাহলে বৃত্তের যে কোনো অংশ বৃত্তচাপ, সেটাই এখানে আমি লিখেছি দেখো। তাহলে বৃত্তচাপ কাকে বলবে, তাহলে বৃত্তচাপ কাকে বলে, বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। তাহলে বৃত্তের পরিধির যে কোনো অংশকে আমরা কি বলবো, বৃত্তচাপ বলবো। তাহলে এখানে দেখো এই একটা কি আমাদের বৃত্ত, এই বৃত্তের মধ্যে দেখো আমরা এই অংশটা কেটে নেই, তাহলে এই অংশটাকে আমরা কি বলবো, বৃত্তচাপ। তাহলে বৃত্তের এই অংশটি বৃত্তচাপ, ঠিক আছে। এরপরে দেখো এখানে সম্পূর্ণ বৃত্ত না এঁকে এখানে দেখো অর্ধেক বৃত্ত এঁকেছি, এই অর্ধেক বৃত্তকে আমরা কি বলবো, অর্ধবৃত্ত বলবো। তাহলে বৃত্তের অর্ধাংশকে বলে অর্ধবৃত্ত। এরপরে আগের পেজে চলে যাও।
এরপরে আগের পেজে দেখো বৃত্তের বিভিন্ন অংশ খুঁজি, বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে দেখো তোমাদের একটি বৃত্ত এঁকে তার মধ্যে দেখো সরলরেখাংশ যোগ করা রয়েছে অনেকগুলো। তাহলে এখানে বৃত্তের কেন্দ্র, তাহলে এখানে বৃত্তের কেন্দ্র কি হবে? ও হবে। এটা কি বৃত্তের কি নির্দিষ্ট একটি বিন্দু, তাহলে এই বৃত্তের কেন্দ্র কি হবে? ও হবে। সেটা লেখা আছে বৃত্তের কেন্দ্র ও। তাহলে ব্যাসার্ধ, তাহলে এখানে ব্যাসার্ধ কি হবে দেখো, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে বিন্দুগুলো নেব সেই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করি তাহলে সেখানে আমরা কি পাবো? ব্যাসার্ধ পাবো। তাহলে এখানে দেখো ওর সঙ্গে দেখো ওসি যোগ করা আছে, তাহলে ওসি হবে আমাদের কি একটি ব্যাসার্ধ। দেখো তোমাদের এখানে ওসি লেখা রয়েছে। এবার দেখো ওডি কি হবে? ব্যাসার্ধ হবে। দেখো আমাদের ওডি ব্যাসার্ধ লেখা রয়েছে। আবার দেখো ও বি হবে, তাহলে দেখো ও বি একটি ব্যাসার্ধ লেখা রয়েছে। ও এ হবে, তাহলে ও এ একটি কি ব্যাসার্ধ লেখা রয়েছে। বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করে, তাহলে বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করে দেখো আমরা এখানে কি পাচ্ছি? ইএফ পাচ্ছি। দেখো ইএফ লেখা রয়েছে। ডিসি বা সিডি পাচ্ছি, দেখো ডিসি লেখা রয়েছে। এরপরে দেখো জিএইচ লেখা রয়েছে, জিএইচ পাচ্ছি। এমএন পাচ্ছি, দেখো এমএন আছে। আবার এখানে দেখো এল কে বা কে এল লিখতে পারি, তাহলে কে এল পাচ্ছি। তাহলে সরলরেখাংশ পেয়েছি, এগুলো যে। তাহলে বৃত্তের যে কোনো দুটি বিন্দু আমরা যদি যোগ করি তাহলে আমরা সেটা কি পাবো? যে পাবো। সেটা লেখা আছে এগুলো যে। সরলরেখাংশগুলির মধ্যে ডিসি বৃহত্তম, তাহলে এখানে যে সরলরেখাংশগুলো পাচ্ছি এই সরলরেখাংশগুলোর মধ্যে সব থেকে বৃহত্তম আমাদের সরলরেখাংশ কোনটি? ডিসি বা কি সিডি। এটা কি সব থেকে কি বৃহত্তম কি আমাদের সরলরেখাংশ, বা এটা কি আমরা কি বলি? যে বলি। তাহলে এই জ্যাটি কি সব থেকে বৃহত্তম, এই বৃহত্তম জ্যাকে আমরা কি বলি? ব্যাস বলি। সেটাই বলেছে সরলরেখাংশগুলির মধ্যে ডিসি বৃহত্তম এবং এটা কেন্দ্র দিয়ে গেছে। দেখো এই ডিসিটি কোথা দিয়ে গেছে? কেন্দ্র দিয়ে গেছে। আর বাকি যে কিন্তু সরলরেখাংশ গুলো দেখো কেন্দ্রের কি আমাদের বাদ দিয়ে গেছে, তাহলে এইটা কি আমাদের কেন্দ্র দিয়ে গেছে। সেই জন্য এটা কি আমাদের সব থেকে বৃহত্তম যে। এই বৃহত্তম জ্যাকে আমরা কি বলি? ব্যাস বলি। ঠিক আছে, সরলরেখাংশগুলির মধ্যে ডিসি বৃহত্তম এবং এটা কেন্দ্র দিয়ে গেছে, এই জ্যাটি ব্যাস। তাহলে ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে এখানে যদি পরীক্ষায় পড়ে তোমাদের সব থেকে বৃহত্তম জ্যা কোনটি, তাহলে সব থেকে বৃহত্তম জ্যা কি? ব্যাস। তাহলে ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। ঠিক আছে, তাহলে বৃহত্তম জ্যার নাম কি? ব্যাস। এরপরে দেখো আবার ডিসি সমান ডিও যুক্ত ওসি। তাহলে এখানে দেখো ডিসি, ডিসি আমাদের কি হবে? ব্যাস হবে। তাহলে ব্যাসের মধ্যে দেখো এই ডিসি সরলরেখাংশকে আমরা দেখো দুভাগে কি লিখতে পারি? ওসি এবং কি ওডি লিখতে পারি। তাহলে এখানে ওসি এবং ওডি সরলরেখাংশ যুক্ত হয়ে দেখো আমাদের ডিসি কি সরলরেখাংশ উৎপন্ন হয়েছে। সেই জন্য এখানে লেখা আছে দেখো ডিসি সমান কি ডিও। তাহলে ডিও যুক্ত কি ওসি, ডিও যুক্ত কি ওসি। তাহলে এটা কি আমাদের কি ওসি ব্যাসার্ধ, ওডি কি ব্যাসার্ধ। তাহলে এই দুটো কি ব্যাসার্ধ। তাহলে দুটো ব্যাসার্ধই কি হয়? দৈর্ঘ্য কি হয়? একই হয়। আমাদের ওসি ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 3 সেন্টিমিটার হয় তাহলে ডিওর দৈর্ঘ্য কত হবে? 3 সেন্টিমিটার হবে। তাহলে এটা ওসি 3 সেন্টিমিটার আর ওডি কত? 3 সেন্টিমিটার। তাহলে ডিসি কত হবে? তাহলে এই দুটোকে আমরা যোগ করবো, তাহলে যোগ করলে কত হবে? 6 হবে। সেটা লেখা আছে দেখো ডিসি। তাহলে ডিসি সমান আমরা কি লিখতে পারি? তাহলে ডিও লিখতে পারি। তাহলে ডিও যুক্ত কি লিখতে পারি? ওসি লিখতে পারি। সেটা লেখা রয়েছে ডিসি সমান ডিও যুক্ত কি ওসি। আবার দেখো এই দুটোর মান কি একই, 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার বা 2 2 যাই হোক হবে, এটা কি একই হয়। সেই জন্য এখানে আমরা ডিও যুক্ত ওসি কে আমরা কি লিখতে পারি? এই দুটোর মান কি একই। সেই জন্য এখানে দেখো ডিও যুক্ত আর ওসি সমান, ওসি না লিখে এখানে কি লিখেছে? ডিও লিখেছে। বা তোমরা এইভাবেও লিখতে পারো সমান ওসি যুক্ত কি ওসিও লিখতে পারো। ঠিক আছে, তাহলে এখানে দেখো ডিও যুক্ত কি ডিও, তাহলে দুটো ডিও আছে। সেই জন্য এখানে দুটো ডিও না লিখে তাহলে আমরা কি লিখতে পারি? 2 গুণিতক কি লিখতে পারি? ডিও লিখতে পারি। বা আমরা এখানে যদি ডিও না লিখে ওসি যুক্ত ওসি লিখতাম তাহলে কি লিখতাম? 2 গুণিতক কি লিখতাম? ওসি লিখতাম। ঠিক আছে, তাহলে এটা কি ডিসি কি আমাদের ব্যাস। তাহলে ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ডিসি সমান কি ব্যাস। সেই জন্য লিখেছে কি ব্যাসের দৈর্ঘ্য সমান, তাহলে এখানে 2 আছে পূর্ণ সংখ্যা সেই জন্য 2 গুণিতক। এবারে ডিও, ডিও কি আমাদের ব্যাসার্ধ, বা কি ওসি সমান কি ওসি কি আমাদের ব্যাসার্ধ। সেই জন্য লেখা আছে কি 2 গুণিতক ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ব্যাস সমান কি? তাহলে 2 গুণিতক ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে এখানে দেখো আমাদের এই ব্যাসার্ধ আমি কত বলেছিলাম? 3 বলেছিলাম। তাহলে এখানে আমাদের ব্যাস করতে হবে, তাহলে 2 গুণিতক করতে হবে 3। তাহলে এখানে তো ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 2 গুণিতক 3। তাহলে এখানে ব্যাসের দৈর্ঘ্য কি হবে? ব্যাসার্ধের দ্বিগুণ হবে। অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্য যত দেওয়া থাকবে সেটার সঙ্গে আমরা 2 গুণ করলে আমরা কি পেয়ে যাব? ব্যাসের দৈর্ঘ্য পেয়ে যাব। সেটাই বলেছি দেখো। অতএব ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। দৈর্ঘ্যের কি হবে? দ্বিগুণ। এখানে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 6 হয় তাহলে ব্যাস করতে হবে, তাহলে 6 দুগুণে কত হবে আমাদের এখানে
12 হবে, সেটাই বলেছে। ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, তাহলে কত গুণ হবে? দ্বিগুণ হবে। এবং কি বলেছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ব্যাসের দৈর্ঘ্যের অর্ধেক। ঠিক আছে, তাহলে এখানে দেখো ব্যাসের দৈর্ঘ্য যদি এখানে আমাদের ধরো 14 দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য কত? 14, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তাহলে অর্ধেক, অর্ধেক মানে আমরা কি 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে? 7 হবে। ঠিক আছে, তাহলে তোমাদের পরীক্ষায় পড়তে পারে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া থাকবে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া থাকবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া থাকলে ব্যাসের দৈর্ঘ্য পাবো কি করে? আমরা 2 দিয়ে গুণ করলে আমরা কার দৈর্ঘ্য পাবো? ব্যাসের দৈর্ঘ্য পাবো। আর ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আমাদের দেওয়া থাকে, ধরো তার দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া থাকলে ব্যাসের দৈর্ঘ্য পাবো কি করে? আমরা 2 দিয়ে কি করব? ভাগ করছে, 2 দিয়ে কি করব? ভাগ করব। তাহলে ব্যাসার্ধ আছে, ভুল বলা হচ্ছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্যের কি হয়? অর্ধেক হয়। তাহলে ব্যাসের দৈর্ঘ্য যদি আমাদের 4 দেওয়া থাকে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 2 হবে, অর্থাৎ কি ব্যাসের দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে 4 কে আমরা 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ, আর ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্যর অর্ধেক। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ দেওয়া থাকলে ব্যাস বের করতে হলে আমরা 2 দিয়ে গুণ করব, আর এখানে আমাদের যদি ব্যাসের দৈর্ঘ্য দেওয়া থাকে, ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হয়, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, আশা করি তোমরা এই দুটি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।